টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সুমিত স্যার চলে এসেছি তোমাদের সঙ্গে ইংলিশের একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা ঠিক কী করতে চলেছি? আজকের এই ক্লাসে আমরা মাই ডায়েরি এই চ্যাপ্টারটা থেকে যত রকমের কোয়েশ্চেন্স হয়, সেটা এমসিকিউ, এসএকিউ অ্যান্ড সেই সাথে তোমাদের এক্সারসাইজের কোয়েশ্চেন্সগুলো আমি ধরে ধরে সলভ করিয়ে দেব। তো এতগুলো কোয়েশ্চেন্স করানোর পরে, অর্থাৎ এই ক্লাসটা করানোর পরে, না তোমাদের এর বাইরে থেকে কিছু প্রশ্ন আসবে, না তোমাদের এর বাইরে থেকে আর এক্সট্রা কিছু পড়তে হবে। অতএব মানে বইয়ের এখন আর নেই কোনো মানে, সহায়িকা তার কোনো সহায়তারই তোমার দরকার নেই। টিউটোপিয়ার ইউটিউবের এই ফ্রি ভিডিওগুলো তোমার সাফল্যের একমাত্র চাবিকাঠি। তাহলে চলো, দেরি না করে তো আমরা ক্লাসটা শুরু করবই। তবে কয়েকটা কথা বলে দিই যে তোমরা নিশ্চয়ই এতদিন এই চ্যাপ্টারটা পড়ে এসেছো, সেটা স্কুলে হতে পারে বা বাড়ির প্রাইভেট টিউটারের কাছে হতে পারে। আর যদি কেউ এখনো এমন থেকে থাকো যে এই চ্যাপ্টারটা এখনো পড়ে ওঠোনি, তাদের জন্য আমি বলি যে তোমরা প্লে স্টোর থেকে টিউটোপিয়া অ্যাপটা ডাউনলোড করে নাও, করে দেখবে সেখানে ছোট ছোট ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে অ্যানালিসিস করে দেওয়া আছে। সেগুলো একবার দেখে নিলে ক্লাসটা বুঝতে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। তারপর দেখার পর কিন্তু আমার এই ক্লাসটা করতে এসো, আদারওয়াইজ কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই চ্যাপ্টারটা তোমরা সবাই ইতিমধ্যে পড়ে ফেলেছ। আর একটা ব্যাপার হচ্ছে, দেখবে তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটার নিচে আমি একটা টাইম স্ট্যাম্প অ্যাড করেছি। টাইম স্ট্যাম্পটা কি? টাইম স্ট্যাম্প আর কিছুই না, একটা ভার্চুয়াল সূচিপত্র। পরীক্ষার আগে তোমাদের যখন যেই কোয়েশ্চেনটা, যেই সেকশনটা দরকার হবে, তোমরা একদম সেই টাইমে গিয়ে সেই সেকশনটা দেখে নিতে পারবে। বুঝতে পারছো? তাহলে চলো দেরি না করে আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের দিকে মুভ করি। তো ফার্স্টে আমি তোমাদের এক্সারসাইজের কিছু কোয়েশ্চেন্সগুলো রেখেছি এখানে। দেখো অ্যাক্টিভিটি 1-এ কি বলছে, চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এটা আমাদের এমসিকিউ সেকশন। তোমরা আরেকটা কাজ করো, সেটা হচ্ছে যে যখন আমার এই ক্লাসটা তোমরা দেখছো, পাশে তোমাদের টেক্সট বইয়ের এক্সারসাইজটা খুলে রাখো। তাহলে কি হবে বলো তো? তোমরা পাশাপাশি কোয়েশ্চেনটা দেখবে আর আমার এখানে আনসারটা দেখে নিতে পারবে। তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। চলো আমরা দেখে নিই আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে। অ্যান ফ্র্যাঙ্কস বার্থডে ওয়াজ অন। অ্যান ফ্র্যাঙ্কের বার্থডে কবে ছিল? সেটা 14 জুন ছিল, 12 জুন ছিল, নাকি 20 জুন ছিল? আমরা যারা গল্পটা অলরেডি পড়ে ফেলেছি, আমরা সবাই জানি যে কারেক্ট অপশন ইজ অপশন বি, অর্থাৎ 12 জুন। নেক্সট কোয়েশ্চেন, মোর্জ ইজ অ্যান্স। এর প্রোনাউন্সিয়েশনটা হবে, এটা তোমরা তোমাদের সুবিধে মতন মানে স্পেলিংটা ঠিকঠাক লেখার জন্য যেটা খুশি প্রোনাউন্স করতেই পারো, বাট অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন ইজ মুচ। ঠিক আছে, মুচ। তো মুচ ইজ অ্যান্স পেট ডগ, পেট বার্ড অর পেট ক্যাট। তাহলে কি হবে? তাহলে পেট ডগ, পেট বার্ড না পেট ক্যাট? আমরা জানি গল্পটাতে লেখাই আছে যে অপশন সি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইট ইজ দ্য নেম অফ হার পেট ক্যাট। ঠিক আছে, মানে পোষা বেড়াল। ডিউরিং রিসেস ইন দ্য স্কুল। আচ্ছা, রিসেস কথাটার মানে কি? রিসেস কথাটার মানে হচ্ছে তোমরা যেটাকে বলো চলতি কথায় টিফিন ব্রেক। ঠিক আছে, টিফিন ব্রেকের পোশাকি নাম হচ্ছে রিসেস। তো ডিউরিং রিসেস ইন দ্য স্কুল অ্যান ট্রিটেড এভরিওয়ান টু। অ্যান রিসেসের সময় প্রত্যেককে কি ট্রিট দিয়েছিল? তোমরা দাও না জন্মদিনের সময় তোমার বন্ধুদেরকে ট্রিট, তো অ্যান তার জন্মদিনে কি ট্রিট দিয়েছিল তার বন্ধুদের? আমরা জানি যে সুইট বিস্কিটস, চকলেটস অ্যান্ড সুইটস অপশনস রয়েছে, অ্যান্ড অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, সুইট বিস্কিটস। তো সুইট বিস্কিটস অ্যান্ড ট্রিট দিয়েছিল। তখন তো আর এত তোমাদের মতন এই মিও আমোরে তারপরে এইসব এত অপশনস অ্যাভেলেবেল ছিল না। তখনকার দিনে সুইট বিস্কিটস, চকলেটস এগুলোই ছিল একমাত্র ট্রিট দেওয়ার জিনিস বন্ধুদের। চলো নেক্সট, এবার আমরা চলে যাচ্ছি টেস্ট ইয়োরসেলফ। তো টেস্ট ইয়োরসেলফ সেগমেন্টটা তোমরা জানো, যারা আমার আগের ক্লাস করেছো বা দেখেছো ক্লাসগুলো, তারা জানো যে টেস্ট ইয়োরসেলফ সেগমেন্টে আমি রাখি হচ্ছে বেশ কিছু এক্সট্রা কোয়েশ্চেন আনসার, যেগুলো আমি মনে করি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো এক্সারসাইজে নেই, অর্থাৎ বাইরের কোয়েশ্চেন। অন ফ্রাইডে June 12th, Anne woke up at
জুন মানে 12ই জুন ফ্রাইডেতে অ্যান কোথায় জেগে উঠেছিল, সরি কটায় জেগে উঠেছিল? 5 o'clock, 7 o'clock, 6 o'clock। তো কারেক্ট অপশন ইজ 6 o'clock, অপশন সি। কারণ আমরা জানি যে গল্পটাতে লেখাই ছিল যে সেদিনকে ওর এক্সাইটমেন্টে 6 o'clock-এ ঘুম ভেঙে গেছিল, বাট ওর বাবা মা অত ভোরে উঠেছিল বলে রাগ করবে, তাই জন্য আরও একটু কিছুক্ষণ শুয়ে টুয়ে কাটিয়ে দিয়েছিল। চল, ওয়েকিং আপ অ্যান্ড ওয়েন্ট টু দ্য, সেই জেগে ওঠার পর অ্যান কোথায় গিয়েছিল? ঘুম থেকে জাগার পর অ্যান কি রিডিং রুমে গিয়েছিল, ওয়াশরুমে গিয়েছিল, না ডাইনিং রুমে গিয়েছিল? আমরা সবাই জানি যে জেগে ওঠার পর অ্যান গিয়েছিল ডাইনিং রুমে, এবং সেখানেই তার দেখা হয় কার সাথে? অ্যান্ড শি ওয়াজ ওয়েলকামড বাই হার পেট ক্যাট মুজ। ঠিক আছে। The first and possibly the nicest birthday gift was, first and possibly the nicest birthday gift, সব থেকে ভালো সুন্দর বার্থডে গিফট যেটা অ্যানের কাছে মনে হয়েছিল সেটা হচ্ছে কি? আ বারবি ডল, আ পাপি হাউস অর আ ডায়েরি। তাহলে কারেক্ট অপশন ইজ আমরা জানি অপশন সি, আ ডায়েরি, কারণ আমাদের টেক্সটাই সেটা নিয়ে। ঠিক আছে, আ ডায়েরি, বিকজ এই টেক্সটাই হচ্ছে কিন্তু একটা ডায়েরি, অ্যান ফ্র্যাঙ্কের ডায়েরি। Which of the following birthday gifts was not received by Anne? Which of the following birthday gift? এই যে বার্থডে গিফটের মধ্যে, আচ্ছা তোমাদের এই কোয়েশ্চেনটা সম্বন্ধে একটা কথা বলি, আজকাল কিন্তু এই রকম কোয়েশ্চেন্সও পরীক্ষায় দিচ্ছে যে কয়েকটা অপশনস দিয়ে বলবে যে which was not, মানে ইয়েসটা তো আমরা সবাই জানি, এবার 4টে অপশন দিয়ে তোমাদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য কিন্তু এই টাইপের কোয়েশ্চেনও দেওয়া হচ্ছে। একটু ভালো স্কুল যাদের আছে তো তাদের কিন্তু এই টাইপের কোয়েশ্চেন দেয়, যে যাতে করে একটু কনফিউজড হয়ে যায় যে কোনটা ছিল না, কোনটা ছিল তো সব সময় জানি, কোনটা ছিল না। তাহলে দেখা যাক অপশানে ক্যামেরা অবস্কিউরা। ক্যামেরা অবস্কিউরা হচ্ছে তো তখনকার দিনের একটা ক্যামেরা, যেটা এখন আর তোমরা পাবে না, এখন তো ডিজিটালের যুগ, সব ডিজিটাল ক্যামেরা, এখন সবার মোবাইল ক্যামেরা পকেটে পকেটে, তো সেই সময় তো সেই সব ফেসিলিটি ছিল না। তো ক্যামেরা অবস্কিউরা একটা টাইপ অফ ক্যামেরা যেটা সে পেয়েছিল। ব্রুচ, ব্রুচ কথাটার মানে কি? ব্রুচ কথাটার মানে হচ্ছে ধরো তখনকার দিনে একটা ইয়ে ছিল, মানে জামা কাপড় পরলে বা ধরো কোনো কিছু গাউন টাইপের পরলে না, এখানে একটা এরকম বুকের কাজটাতে একটা কিছু দিয়ে আটকানোর জায়গা থাকতো, কেউ ফুল আটকাতো, কেউ এক্সট্রা কোনো পিস অফ ক্লথ আটকাতো, ওটা একটা সেই সময়ের একটা ফ্যাশন স্টেটমেন্ট ছিল। সো দ্যাট ওয়াজ কল্ড ব্রুচ। তো সেই ব্রুচ নাকি আ ফাউন্টেন পেন। তাহলে অপশনস কি হবে? আমরা জানি ক্যামেরা অবস্কিউরা পেয়েছিল, ব্রুচও পেয়েছিল, বাট পায়নি যেটা সেটা হচ্ছে ফাউন্টেন পেন। সো ফাউন্টেন পেন ইজ দ্য রাইট আনসার। নেক্সট, তো কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে দেখবে যে বলছে ওয়াজ নট রিসিভড, এই নট যেখানে থাকবে সেখানে কিন্তু আনসারটা একটু ঘুরিয়ে ভাবতে হবে, বুঝতে পারছো? চলো, হুইচ অফ দ্য ফলোইং বুকস অ্যান্ড উইশ টু বাই লেটার, কোন বইটা, এগুলোর মধ্যে কোন বইটা যেটা অ্যান ভেবেছিল পরে কিনবে? ঠিক আছে, কোয়েশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন, গল্পটা ভালো করে পড়তে হবে in order to answer these questions। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে কোন বইটা সে পরে কিনবে ভেবেছিল? দেখো, দ্য মিথ অফ সিসিফাস এই বইটা, নাকি দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম, নাকি দ্য মিথস অফ চায়না, কোনটা? দেখো, মিথ অফ সিসিফাস, মিথস অফ গ্রিস অ্যান্ড রোম, দ্য মিথস অফ চায়না। তাহলে যেটা সে পরে কিনবে ভেবেছিল, সে কিছু অ্যামাউন্ট অফ টাকা পেয়েছিল, তো সেই টাকাটা জমিয়ে সে একটা বই কিনবে ভেবেছিল, এটা গল্পে ক্লিয়ারলি মেনশনড আছে। অ্যান্ড the name of the book was The Myths of Greece and Rome। So এটা কারেক্ট আনসার হয়ে গেল। তো এইবারে অ্যাক্টিভিটি 2 তে চলে আসছি, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তবে বিফোর স্টার্টিং অফ উইথ দিস সেকশন, আই উড লাইক টু আস্ক ইউ যে তোমরা এই যে আমরা এমসিকিউ গুলো পড়লাম, এই এমসিকিউ গুলোর মধ্যে একটু ভালো করে ভেবে দেখো যে তোমরা কারা প্রত্যেক কটা এমসিকিউ ঠিকঠাক আনসার দিতে পেরেছো আমার আনসার দেওয়ার আগে। যদি কেউ পারো আনসার দিতে যে না আমার অলমোস্ট সবই ঠিক আছে, একটা দুটো ভুল হয়েছে, বা যদি কারো সব ঠিক হয় তাহলে তো আমি বলবো যে ইউর প্রিপারেশন ইজ অ্যাবসলিউটলি ফাইন। আর যদি এমন কেউ থেকে থাকো যে না সবটা ঠিক হচ্ছে না, বেশিরভাগটাই ভুল হচ্ছে, তাহলে তো আমার বলতেই হবে যে তোমার প্রিপারেশনে কিন্তু কোথাও একটু হলেও খামতি আছে। আর সেই প্রিপারেশনের খামতি দূর করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার একটা সুন্দর স্টাডি ফ্লো মেনটেন করে পড়াশুনো করতে হবে। তো সেই এফেক্টিভ স্টাডি ফ্লোটা কেমন হতে পারে চলো একটু দেখে নিই।
ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়ার লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। দেখলে তো, এই হচ্ছে একটা সুন্দর এফেক্টিভ স্টাডি ফ্লো, যেটা মেনটেন করে তোমরা যদি সারা বছর পড়াশুনো করো তাহলে কিন্তু 100% মার্কস পাওয়া থেকে কিন্তু কেউ তোমাদের আটকাতে পারবে না। এটা আমি সুমিত স্যার তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। তাহলে চলো এবার আমরা অ্যাক্টিভিটি 2-তে কোয়েশ্চেন আনসারে মুভ অন করি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দেখো, হোয়াট ডিড অ্যান ডু ওয়েন শি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিওসিটি। তো বলছে যে হোয়াট ডিড অ্যান ডু, যখন অ্যান কি করেছিল যখন শি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিওসিটি, যখন সে তার কিউরিওসিটিটাকে আর কন্ট্রোল করতে পারছিল না তখন সে কি করেছিল। একটা জিনিস বলি যে তোমাদের আমি দেখেছি যে থ্রু আউট দ্য ইয়ার্স অফ মাই টিচিং আমি তোমাদের একটা জিনিস দেখেছি যে তোমরা কিন্তু কোয়েশ্চেন আনসার লিখতে ভীষণ ভুল করো। তোমাদের টেক্সট দেওয়া থাকে, যে মানে সিন প্যাসেজটা কোয়েশ্চেন পেপারে তুলে দেওয়া থাকে, তোমরা ভাবো যে ওটা তো দেওয়াই থাকবে তাই আর বাড়িতে পড়ার কোনো দরকার নেই। এই অ্যাপ্রোচটা কিন্তু ভীষণ ভুল, এই অ্যাপ্রোচটা ভীষণ ভুল, আমি বারবার বলছি, আই রিপিট। কারণ কোয়েশ্চেনে মানে সেম প্যাসেজ থেকে যা দেওয়া থাকবে সেটা তুলে আমি যদি কপি পেস্ট করে লিখে দিই তাহলে কিন্তু আমি গুড মার্কস পাবো না। হ্যাঁ, কিছু কিছু কোয়েশ্চেনের জন্য এই অ্যাপ্রোচটা ঠিক আছে, যেটা একদম তুলে দিলাম বোঝা গেল, অসুবিধে নেই। বাট দেয়ার আর সাম কোয়েশ্চেন্স, দেয়ার আর সাম ট্রিকি কোয়েশ্চেন্স যেগুলো কিন্তু ডিরেক্টলি ওইভাবে আনসার করা যায় না।
একটু কিন্তু সাজিয়ে গুছিয়ে টেন্স গ্রামার এগুলো মেনটেন করে আনসার লেখা শিখতে হয়। সেই শেখানোটার জন্যই কিন্তু তোমাদের এই ক্লাসগুলো দেখতে হবে। ঠিক আছে, এখানে আমি কোয়েশ্চেন আনসার ডিসকাস তো করছি, সেই সাথে কিন্তু আমি এটা শেখাবো তোমাদের। তাই মন দিয়ে দেখো যাতে করে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন্স কারেক্টলি লিখতে পারো। ঠিক আছে, চলো। হোয়াট ডিড অ্যান ডু ওয়েন শি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিওসিটি? যখন কিউরিওসিটিটাকে কন্ট্রোল করতে পারেনি তখন কি করেছিল? দেখো, ওয়েন অ্যান কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিওসিটি, এই যে আমি কোয়েশ্চেনের ফার্স্ট পোর্শনটা এইভাবে স্টার্ট করলাম, এটা কোথা থেকে আমি স্টার্ট করলাম? দেখো এইখান থেকে, তাই না? তাই তো? তার মানে যখন এরকম WH ওয়ালা কোয়েশ্চেন দেওয়া থাকবে তখন আমাদের কিন্তু লাস্টের দিক থেকে জেনারেলি স্টার্ট করতে হয়। যে আচ্ছা, এটা কিন্তু এই হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে, যে যখন সে তখন কি করেছিল যখন সে কিউরিওসিটিটাকে কন্ট্রোল করতে পারেনি। তাহলে আমরা ব্যাক থেকে আনসারটা লিখবো যে যখন সে কিউরিওসিটিটাকে কন্ট্রোল করতে পারেনি তখন সেই করেছিল, সেটাই লিখলাম যে when and could no longer control her curiosity she entered। এবার এখান থেকে আমাদের আসল আনসার শুরু হচ্ছে। she entered into the dining room and received a warm welcome from her pet cat Mooch। এইটুকু সেকশন তোমরা বইতে বা সিন প্যাসেজে পেয়ে যাবে, সেটা তোমরা পেয়ে যাবে। বাট এইটুকু পোর্শন কিন্তু তোমাদের কোয়েশ্চেন্স থেকে নিজেকে ফ্রেম করতে হবে। তাই কোয়েশ্চেন্স থেকে নিজেকে ফ্রেম যদি আমি করতে না পারি আমি কিন্তু ফুল মার্কস পাবো না। যদি কেউ এটা করতে পারো তাহলে একবারে ফুল মার্কস তাদের জন্য। নেক্সট, হুইচ প্রেজেন্ট ডিড অ্যান সি ফার্স্ট? কোন প্রেজেন্টটা অ্যান প্রথমে দেখেছিল? অ্যান্ড ওয়াই ডাজ শি রেফার টু ইট অ্যাজ ইউ? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। কি বলছে যে কোন গিফটটাকে সে ফার্স্টে দেখেছিল এবং সেই গিফটটাকে কেন সে ইউ বলে সম্বোধন করছে, তুমি, অ্যাজ ইফ ওটার প্রাণ আছে। অ্যান ফার্স্ট স আ ডায়েরি হুইচ শি গট অ্যাজ হার বার্থডে প্রেজেন্ট। অ্যান প্রথমে একটা ডায়েরি দেখেছিল, যেরকম খাতায় হয় না যে নিউ ইয়ারের ডায়েরি তোমরা পাও, তো সেরকম ডায়েরি দেখেছিল, হুইচ শি গট অ্যাজ হার বার্থডে প্রেজেন্ট। শি রেফার্স টু ইট অ্যাজ ইউ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেগমেন্টটা শুরু হচ্ছে আনসারে। শি রেফার্স টু ইট অ্যাজ ইউ বিকজ, যখনই মাই ডিয়ার স্টুডেন্টস, যখনই কোয়েশ্চেনে তোমাদের ওয়াই থাকবে তখন কিন্তু বিকজ দিয়ে আনসারটা স্টার্ট করতে হবে। প্লিজ মেক শিওর দ্যাট ইউ ডোন্ট ফরগেট ইট। যে শি রেফার্স টু ইট, যে ওয়াই ডাজ শি রেফার টু ইট? শি রেফার্স টু ইট অ্যাজ ইউ বিকজ, এইটা দিয়ে কিন্তু আমাদের আনসারটা স্টার্ট করতে হবে। Because it is the same diary where এটা হি রয়েছে, এখানে একটা শি হবে, এসটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, where she records everything and opens up her mind to the readers। বোঝা যাচ্ছে কি বলছি? যে she refers to it as you because it is the same diary where she records everything, যেখানে সে তার সমস্ত কিছু রেকর্ডস করছে, মানে লিখে রাখছে। অ্যান্ড ওপেন্স আপ হার মাইন্ড টু দ্য রিডার, এবং পাঠকের কাছে তার নিজের মনকে খুলে দিচ্ছে। তাই তো, ডায়েরির কাজই তো সেটা, তাই না? ডায়েরিতে আমরা কি করি? আমাদের যা ফিলিংস আসে মনে, আমাদের যা দিনের কাজকর্ম, যেটা মনে হয়, যেটা একটা ভাবনা আসে, আমরা সব লিখে রাখি। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে ডায়েরি লেখো? রেগুলার ডায়েরি লেখার একটা প্র্যাকটিস রয়েছে? কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? আমি দেখবো কে কে তোমরা ডায়েরি লিখতে ভালোবাসো। তো অ্যান ফ্র্যাঙ্কও কিন্তু সেরকম ডায়েরি লিখতেন। অ্যান্ড তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি যে অ্যান ফ্র্যাঙ্কের যে ডায়েরিটা, তো এই যে মানে এই যে তোমাদের যে সেগমেন্টটা রয়েছে না, মাই ডায়েরি, এটা কিন্তু একটা উপন্যাস থেকে নেওয়া হয়েছে। সেই উপন্যাসটার নাম হচ্ছে দ্য ডায়েরি অফ অ্যান ফ্র্যাঙ্ক। ঠিক আছে, সরি, মাই মিস্টেক, দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল রিটেন বাই অ্যান ফ্র্যাঙ্ক। ঠিক আছে, তো এই যে ডায়েরি অফ আ ইয়াং গার্ল, এইটা কিন্তু বিশ্ব সাহিত্যের ইতিহাসে একটা খুব খুব বিখ্যাত বই। ঠিক আছে, রিটেন ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যখন হিটলার মানে ইহুদিদের ওপর অপারেশন চালাচ্ছিল, সেই সময় হলোকস্টের টাইমটার উপরে লেখা ডায়েরিটা। এবং ওয়ান ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ যে এই যে ডায়েরিটা লেখা হচ্ছে, এই যে মাই ডায়েরি, এই যে সেগমেন্টটা বা দ্য ডায়েরি অফ ইয়াং গার্ল, এই অ্যান ফ্র্যাঙ্ক কিন্তু ঠিক মানে একটাই মাত্র লেখা সারা জীবনে লিখে গেছেন, এবং সেটা হচ্ছে তারই ডায়েরিটা। তিনি কিন্তু এটা ছাড়া আর কোনো লেখা লেখেননি। এবং সেই ডায়েরিটাই পরে পাবলিশড হয়েছে, অ্যান্ড শি গট ফেমাস।
সো দিস ইজ দ্য ইন্টারেস্টিং ফ্যাক্টস, যেটা আমি তোমাদের ক্লাসেও বলেছিলাম রাদার। চলো এবার আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেন। হু ইজ দ্য অথর অফ দ্য বুক টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস? টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস, এই টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস এগুলো খুব ছোট 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 এমসি মানে শর্ট কোয়েশ্চেন, যেটা তোমাদের টেক্সটে রয়েছে, যেটা হচ্ছে যে কে অথর এই বইটা। দেখো আনসারটা হচ্ছে দ্য অথর অফ দ্য বুক টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস ইজ জোসেফ কোহেন। জোসেফ কোহেন কিন্তু রাইট আনসার, জোসেফ কোহেন। স্পেলিংগুলো ভালো করে দেখবে যাতে ঠিক হয়, ভুল না হয়। এবার আমরা অ্যাক্টিভিটি 4-এ চলে যাচ্ছি। অ্যাক্টিভিটি 4-এও রয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন আনসার, ওয়েন ডিড অ্যান হ্যাভ হার বার্থডে পার্টি? অ্যান কখন তার বার্থডে পার্টিটাকে হয়েছিল আর কি, মানে অ্যানের বার্থডে পার্টিটা কখন হয়েছিল? অ্যান হ্যাড হার বার্থডে পার্টি অন সানডে আফটারনুন। সানডে আফটারনুনে অ্যানের বার্থডে পার্টিটা হয়েছিল, রোববার দুপুরবেলা। নেক্সট, হোয়াট ইজ দ্য লাইট হাউস কিপার? দ্য লাইট হাউস কিপারটা কি? লাইট হাউস কিপার, দ্য লাইট হাউস কিপার ইজ আ ফিল্ম শোন টু অ্যানস ফ্রেন্ডস অ্যাট হার বার্থডে পার্টি। এতটুকু লিখে দিলে কিন্তু হবে না। ধরো তুমি যদি লিখে দাও যে দ্য লাইট হাউস কিপার ইজ আ ফিল্ম, তাহলে কিন্তু দ্য আনসার রিমেইনস ইনকমপ্লিট। ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য আনসার বাই দিস সেকশনস। শোন টু অ্যানস ফ্রেন্ডস, অ্যানের বন্ধুদের দেখানো হয়েছিল কখন? না, অ্যাট হার বার্থডে পার্টি। বোঝা যাচ্ছে? আচ্ছা, এই যে দ্য লাইট হাউস কিপার, এটা মজার কথা জানাই যে লাইট হাউস কিপার কিন্তু একটা সত্যি সিনেমার নাম, যে সেই সময় সিনেমাটা রিলিজ করেছিল অ্যান্ড খুব পপুলার হয়েছিল, ঠিক আছে, সেই সময়ের কথা। আর এখানে অ্যাকচুয়ালি এই যে অ্যান ফ্র্যাঙ্কের যে ডায়েরিটা, এটা কিন্তু রেকর্ডস অফ হার পার্সোনাল ডিটেলস ডিউরিং দ্যাট টাইম। তো এভরিথিং এখানে যা যা রয়েছে সবই কিন্তু এখানে ট্রু, সবই তার কিন্তু মানে এক্সিস্টেন্স রয়েছে ইন রিয়ালিটি। হু হ্যাড বিন অ্যানস বেস্ট ফ্রেন্ডস ফর ইয়ার্স? অ্যানের বেস্ট ফ্রেন্ড কারা ছিল বছরের পর বছর? লাইস গুজেন্স, লাইস গুজেন্স একজনের নাম, অ্যান্ড সান হাউটম্যান হ্যাড বিন অ্যানস বেস্ট ফ্রেন্ডস ফর ইয়ার্স। স্পেলিংগুলো ভীষণ ইম্পর্টেন্ট, স্পেলিং ভুল হলে কিন্তু আনসারও ভুল। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, you have to be very careful while writing the spellings, okay? Lies Guzens and Sam Houtman had been Anne's best friends for years. Where did Anne meet her present best friend? তার present best friend যে রয়েছে, সেই present best friend কে সে কোথায় মিট করেছে? Anne met her present best friend Joppy the Wall at the জিভিশ সেকেন্ডারি স্কুল। জিভিশ সেকেন্ডারি স্কুলে কিন্তু সে মিট করেছে, তাকে তার সঙ্গে দেখা হয়েছে। এই যে জিভিশ, এই জিভিশ কথাটা কিন্তু এটাই ডিনোট করছে যে এই যে মানে টেক্সটটা, এটা হচ্ছে অ্যান এক্সাম্পল অফ হিস্টোরি, অ্যান এক্সাম্পল অফ হিস্ট্রি। তো সেইখানে আমাদের এই যে সেই সময় যে জার্মানিতে হিটলারের যে অপারেশন চলছিল, কি অপারেশন চলছিল না, হলোকস্ট, সেই যে রেসিয়াল যে কিলিংটা হচ্ছিল, যে ইহুদিদের মেরে ফেলো। ইহুদি মানে হচ্ছে জিউস, জিউদের বলা হয় ইহুদি বাংলায়। তো সেই সময়ের কিন্তু এই ঘটনা হচ্ছে এই দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল, ঠিক আছে? তো তোমরা যদি কেউ পড়তে ইন্টারেস্টেড হও, দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল খুব সহজ ইংরেজিতে লেখা, বইটা কিনতে পারো, কিনে পড়তে পারো, ঠিক আছে? আমি সবসময় সাজেস্ট করবো যে প্লিজ ডু বাই দ্যাট বুক অ্যান্ড রিড ইট ইয়োরসেলফ, ঠিক আছে? পড়ে আমাকে জানাও কেমন লাগলো। নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 5-এ। তো সেখানে বলছে চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, মানে আবার সেই এমসিকিউ। দেখা যাক। অ্যান হ্যাজ আ সিস্টার হু ইজ, অ্যানের একজন যে মানে বোন ছিল, সে তার বয়স কত ছিল? 13 years old, 16 years old না 14 years old? Anne had a sister, Anne has a sister who is কি হবে? 16 years old. Option B is the right answer. গল্পটা থেকে বুঝতেই পারছো, একদম এমসিকিউ তুলে দেওয়া। সরি, Kitty is Anne's. A Kitty, what is the name of Kitty? মানে who was Kitty? Sorry, rather, who was Kitty? Kitty is Anne's friend, sister or diary? Kitty is Anne's ডায়েরি, আমরা সবাই জানি। নেক্সট, দ্য অ্যাবভ টেক্সট ইজ আ,
এই যে দ্য অ্যাবভ টেক্সট, এই যে টেক্সটটা, অ্যান্ড ইটস অ্যান এক্সাম্পল অফ বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে কি? বায়োগ্রাফি মানে জীবনী, আমরা জানি। ডায়েরি না শর্ট স্টোরি? শর্ট স্টোরি মানে ছোট গল্প। সো দ্য অ্যাবভ টেক্সট ইজ আ ডায়েরি। এটা কিন্তু প্লিজ কেউ গুলোবে না, এটা কিন্তু যেই এই যে জনরগুলো বলছে না সাহিত্যের, বায়োগ্রাফি, শর্ট স্টোরি না ডায়েরি, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডায়েরি। ঠিক আছে। অ্যান হ্যাড টু সে গুড বাই টু। অ্যানের কাকে গুড বাই বলতে হবে? অ্যান হ্যাড টু সে গুড বাই টু, অপশন এ, মিসেস কে। নেক্সট, অ্যাক্টিভিটি 6, fill in the following chart with information from the text। মানে তোমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে fill in the blanks করতে হবে। দেখো কি বলছে এখানে, তোমরা ভালো করে চার্টটা লক্ষ্য করো, তোমাদের বইতেও অবশ্যই চার্টটা রয়েছে। তো এই চার্টটাতে এখানে চারটে, মানে এখানে দেখো ইয়ার দেওয়া আছে আর এখানে হোয়াট হ্যাপেন্ড, তার মানে এখানে চারটে তোমার মানে ইয়ার্স, সরি 5টা ইয়ার থাকবে, আর এখানে সেই 5টা ইয়ারে কি কি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট হয়েছিল সেগুলোকে তোমার লিখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো ফার্স্ট এডটাতে কি রয়েছে? ফার্স্ট এডটাতে রয়েছে আমাদের 1926। তাহলে 1926-এ কি সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছিল? 1926-এ যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, আমি লিখছি দেখো, Anne's elder sister was born। তোমরা সবাই লেখাটা বুঝতে পারছো তো? Anne's elder sister was born। অ্যানের যে বড় বোন সে জন্মেছিল। ঠিক আছে। এবার আমরা দেখি দ্য অথর ওয়াজ বর্ন। তাহলে অথর কবে জন্মেছিল? তাহলে অথর জন্মেছিল হচ্ছে, অথর মানে হচ্ছে আমাদের যে দ্য ইয়াং গার্ল। ঠিক আছে, অ্যান ফ্র্যাঙ্ক। ওকে, সো অথর জন্মেছিল 1929। ঠিক আছে। এবার দেখো 1933-তে কি হয়েছিল? 1933-তে যেটা হয়েছিল আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে হয়তো আমার পুরোটা জায়গা হবে না, আমি ছোট করে বলছি, জিনিসটা লিখেও দিচ্ছি শর্টে, তোমরা বুঝে লিখবে নিজেদের মতো। 1933-তে যেটা হয়েছিল যে অ্যান অ্যান্ড হার ফ্যামিলি এমিগ্রেটেড টু হল্যান্ড। তারা এমিগ্রেট করেছিল। ঠিক আছে, মানে অন্য দেশে চলে গেছিল। সেটা হচ্ছে কোথায় গেছিল না, এমিগ্রেটেড টু হল্যান্ড। তোমরা এখানে কিন্তু এটা যেহেতু আমার স্পেসটা এখানে কম রয়েছে সেই জন্য আমি পুরো কথাটা লিখলাম না, তোমরা এখানে লিখে নেবে যে অ্যান অ্যান্ড হার ফ্যামিলি। ঠিক আছে, এখানে কি লিখে নেবে? অ্যান অ্যান্ড হার ফ্যামিলি এমিগ্রেটেড টু হল্যান্ড। ঠিক আছে, চলো নেক্সটটা দেখি। নেক্সট রয়েছে 1938। 1938টা হচ্ছে কি হয়েছে? 1938টা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি হয়েছিল না, অ্যানস টু ম্যাটার্নাল আঙ্কেল এসকেপ টু দ্য ইউএসএ। ভেরি ভেরি সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট অফ দ্য টাইম। সেটা কি হয়েছিল যে অ্যানের যে দুটো ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা, ঠিক আছে, অ্যানের যে দুই মামা তারা কোথায় এসকেপ টু দ্য ইউএসএ। দেখো এসকেপ টু দ্য ইউএসএ। ইউএসএতে তারা কিন্তু এসকেপ করে গেছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি দেখি। নেক্সট হচ্ছে দ্য অথার্স গ্র্যান্ডমাদার ডাইড। তার যে ঠাকুমা কবে মারা গেছিল? অ্যানের ঠাকুমা মারা গেছিল, বইতে রয়েছে, সেটা হচ্ছে 1942. So in the year 1942 Anne's grandmother died. ঠিক আছে, তো এই রকম চার্ট ফরম্যাটেও কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু আমি যেটা বললাম আরেকবার যে অ্যান্স
2 ম্যাটার্নাল আঙ্কেল এসকেপ টু দ্য ইউএসএ, এটা কিন্তু তোমরা খাতায় লিখে নাও, কারণ এখানে আমার জায়গার শর্ট বলে আমি এটাকে ছোট করে লিখে দিলাম তোমাদের সুবিধের জন্য। তো এই যে ইনসিডেন্টগুলো, এই যে ছোট 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 ফ্যাক্টস তোমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ভালো করে গল্পটা পড়বে, পড়ার পর এগুলোকে মাথায় রাখবে। এবারে রয়েছে আমাদের অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য সেইং দ্যাট কেম ব্যাক টু অ্যান অন ওয়ান অফ হার মেলাঙ্কলি ডেজ? কোয়েশ্চেনটা একটু বুঝতে হবে কিভাবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য সেইং, এখানে সেইং মানেটা কি? এখানে সেইং মানে হচ্ছে একটা বক্তব্য বা কথা, ঠিক আছে? একটা কথা। কোন কথাটা দ্যাট কেম ব্যাক টু অ্যান, যেটা অ্যানের কাছে ঘুরে ঘুরে আসতো বা অ্যানের মনে হতো, অন ওয়ান অফ হার মেলাঙ্কলি ডেজ। মেলাঙ্কলি কথাটার মানে হচ্ছে যে স্যাডনেস, যখন সে দুঃখিত, যখন সে মানে তার মনটা একটু খারাপ থাকতো, একটু বিষণ্ণ থাকতো, when she was in her pensive mood, তখন সে কোন কথাটা তার মনে হতো বারবার করে? সেটা হচ্ছে there is a saying that paper is more patient than man. very important, তোমাদের নিজেদের লাইফেও কিন্তু এটা কাজে লাগবে এই কথাটা। কি কথা? there is a saying that paper is more patient than man which came back to Anne on one of her melancholy days. এটা একটু বুঝে নি কথাটার মানেটা কি, যে পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। কথাটার মানে হচ্ছে, পেশেন্ট মানে কি? পেশেন্ট মানে কিন্তু আবার অসুস্থ রোগী ভেবো না এখানে, ঠিক আছে? এখানে পেশেন্ট মানে হচ্ছে শান্ত বা ধীর স্থির। তো পেপার মানে কাগজ বলছে একটা মানুষের থেকে বেশি শান্ত। কেন এরকম কথা বলছে? এরকম কথা বলার কারণ হচ্ছে যে, ওই জন্যই আমি একটু আগে বললাম না যে তোমরা কারা কারা ডায়েরি লিখতে ভালোবাসো। তো যারা ডায়েরি লিখে থাকো, বা আমি ডায়েরির কথা ছেড়ে দিলাম, যারা ধরো কোনো কিছু লেখালেখি করতে ভালোবাসো, থাকো না যে তোমাদের মধ্যে যে কেউ একটু গল্প লিখি, একটু কবিতা লিখি, নিশ্চয়ই আছো। কি কেউ এমন নেই এটা আমি বিশ্বাস করতে পারবো না, ঠিক আছে? কেউ না কেউ তো আছোই যে তোমরা এই ধরনের প্র্যাকটিসগুলো করে থাকো বাড়িতে। তো তাদেরকে বলছি যে তোমরা ভালো করে দেখবে যে যখন তোমরা একটা কাগজে কিছু লেখো বা ধরো ছবি আঁকো, তখন দেখবে তোমাদের মনটা ধীরে 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 শান্ত হয়ে আসে। এবং যখন তোমরা ধরো তোমার যা হচ্ছে, তোমার ধরো মন খারাপ হয়েছে, তোমার ধরো কারোর ওপর রাগ হয়েছে, সেটা তুমি যদি তাকে গিয়ে ডিরেক্টলি বলো, সে তোমাকে দুটো কথা শোনাবে, তুমিও আবার তাকে দুটো কথা শোনাবে। এটা খুব মানে এই ঝগড়াটা টু বি কন্টিনিউড, ঠিক আছে? অন দ্য কন্ট্রারি, যদি তুমি একটা পেপারে সেটা লেখো যে আমার এটা ভালো লাগলো না, আমার এই জিনিসটা আজকে ভালো লাগলো না, আমি খুব কষ্ট পেয়েছি মনে মনে, যারা এই হ্যাবিটটার মধ্যে দিয়ে গ্রো করে তারাই একমাত্র এটা ফিল করতে পারবে যে why paper is more patient than man. যে কাগজ, একটা কাগজকে তুমি যাই বলো না কেন, সে কিন্তু চুপ করে শুনবে। সে কিন্তু তোমায় কখনো জাজ করবে না যে তুমি ঠিক করেছো না তুমি ভুল করেছো, না তোমার এটা করা উচিত হয়েছে কি উচিত হয়নি, বা সে তোমাকে বকবে না বা মারবে না, কিছুই করবে না। সে কি করবে? সে তোমার মনের যা কথা সেটা একেবারে মন দিয়ে শুনবে। তাই তো তুমি যদি কাগজে লিখে যাও, কাগজ কি তোমায় বারণ করবে? করবে? তুমি লেখো না 10 পাতা 12 পাতা, তোমার যা মনে হয়েছে। এক্স্যাক্টলি সেই কারণেই বলা হচ্ছে যে পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। কারণ অ্যানের সে অর্থে কোনো বন্ধু ছিল না, অ্যান যে ওর মনের কথা শেয়ার করবে সেরকমও কাউকে পায়নি। তাই জন্য ডায়েরিটা হয়ে উঠেছে ওর একমাত্র বন্ধু, যাকে ও তার সমস্ত মনের জিনিসপত্র শেয়ার করে যায়। সো এক্স্যাক্টলি দিস ইজ দ্য মেইন থিং অফ দিস আনসার। Why does Anne consider her diary to be her dear friend? একই টাইপের কোয়েশ্চেন যে why did Anne consider her diary to be her dear friend? কেন তার সব থেকে প্রিয় বন্ধু বলছে? দেখো, Anne considers her diary to be her dear friend because there she can easily open up which lie buried deep in her heart since she has no real friends in life. এর মানে কি? তার মানেটা হচ্ছে যে যেখানে ডায়েরিটাই হচ্ছে একমাত্র জায়গা যেখানে she can easily open up, সে তার মনে মানে সে তার নিজেকে ওপেন আপ করতে পারে, নিজের মনটাকে খুলে দিতে পারে, লিখতে পারে যা খুশি। which lie buried deep in her heart, যেটা তার হৃদয়ে একেবারে গভীরে পোঁতা রয়েছে। buried মানে যেটা একেবারে মানে ভেতরে ঢোকানো রয়েছে আর কি। তো সেইটা সে যাতে মানে সেটা সে যাতে ওপেন আপ করতে পারে ডায়েরিতে। since she has no real friend in her life, যখন তার কোনো বন্ধু ছিল না যাকে যে শেয়ার করবে। বোঝা গেছে? একটু আগেই আমি যেটা বোঝালাম সেটার উপরেই বেস করে কিন্তু এই আনসারটা। লিখে নাও বা পারলে স্ক্রিনশটও তুলে রাখতে পারো, পরে তোমরা খাতায় লিখে নেবে। নেক্সট,
Where was Anne's father appointed when they emigrated to Holland? যখন তারা হল্যান্ডে এমিগ্রেট করেছিল তখন অ্যানের যে বাবা কোথায় পোস্টেড ছিল? সেটা পোস্টেড ছিল যেখানে when they emigrated to Holland, Anne's father was appointed the managing director of Travis NV. কোথায় না ম্যানেজিং ডিরেক্টর পদে ছিল অফ ট্র্যাভিস এনভি বলে একটা সংস্থা, তো সেখানের ম্যানেজিং ডিরেক্টরের পোস্টে ছিল। ঠিক আছে, নেক্সট, Why was Anne's life filled with anxiety? অ্যানের জীবন কেন অ্যাংজাইটিতে পূর্ণ ছিল? দেখি আমরা আনসারটা। অ্যাংজাইটি মানে কি? অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বেগ, ঠিক আছে, যেটা মানে he was not satisfied, she was not satisfied, she was always at trouble, ঠিক আছে, হ্যাঁ, তো ডিস্টার্বড, অলওয়েজ ডিস্টার্বড, এরকম একটা ফিল কেন ছিল তার? Anne's life was filled with anxiety because the rest of her family felt the horrible impact of Hitler's anti-Jewish laws. এই জায়গাটা একটু বুঝতে হবে। কি বলছে? The horrible impact of Hitler's anti-Jewish laws. হিটলার, যেটা আমি একটু আগেই বলছিলাম যে হলোকস্টের ব্যাপারটা, তোমরা যারা হিস্ট্রিতে পড়েছো তারা জানো যে হিটলার কি করেছিল, ইহুদিদের তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন কাজকর্ম শুরু করেছিল, ওদেরকে মেরে ফেলতো, এ করতো। তো সেই যে হরিবল ইম্প্যাক্টটা, যে আমাদের কি হবে, আমরা বেঁচে থাকবো কি না আদৌ, যে সেই যে একটা ভয়টা, সেই ভয়টাই হচ্ছে এখানে তার অ্যাংজাইটির মেইন রিজন ছিল। ঠিক আছে, এটাই হরিবল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি-জিউইশ লস। নেক্সট, আমাদের অ্যাক্টিভিটি 8 শুরু হচ্ছে এবার। আইডেন্টিফাই which of the following statements are true and which are false. Give a supporting statement for each of your answer. তোমরা করেছো ট্রু ফলস, তো সেরকমই আমাদের জিনিসগুলো একটু দেখবো আমরা। কি বলছে দেখো, and thought that no one will be interested in the unbosoming of a 13-year-old school girl. So 13-year-old school girl এর আনবজমিং কথাটার মানে কি? এই যে বজম, BOSOM, বজম কথাটার মানে হচ্ছে বুক, ঠিক আছে, আর এখানে আনবজমিং মানে হচ্ছে তোমার নিজের বুক থেকে কথাগুলোকে বের করা, ঠিক আছে, বা মনের কথা বলা। সো ইন দ্য আনবজমিং অফ আ 13-year-old গার্ল, ঠিক আছে। অ্যান ভেবেছিল যে এই 13 বছর বয়সী একটা মেয়ের মনের কথা কেউ শুনতে চাইবে না, বাট ইন রিয়ালিটি এক্স্যাক্টলি অপোজিট হ্যাপেন্ড। And when the book The Diary of a Young Girl was published, সারা পৃথিবীতে বইটা একেবারে নাড়াচাড়া ফেলে দিয়েছিল যে একটা 13 বছর বয়সী মেয়ে হিটলারের অ্যান্টি-জিউইশ লয়ের ইম্প্যাক্টটাকে কিভাবে এত সুন্দর করে, এত প্লেন অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে ফুটিয়ে তুলতে পারে। ঠিক আছে, চল, বাট বিকজ ইট সিমস টু মি, এটা আচ্ছা, এটা হচ্ছে কি ট্রু, এটা আমরা জানি, এটার স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা দেখে নেবো এখান থেকে। বাট বিকজ ইট সিমস টু মি, নিদার আই নর ফর দ্যাট ম্যাটার anyone else will be interested in the unbosoming of a 13-year-old school girl. তো এখানে একটা কথা বলি যে তোমরা যখন ট্রু ফলস লিখবে, ঠিক আছে, তোমরা যখন ট্রু ফলস লিখবে, প্লিজ কিপ ইন ইউর মাইন্ড যে একেবারে বই থেকে কোট আনকোট সেন্টেন্সটা যেন সাপোর্টিং স্টেটমেন্টে লেখা থাকে, আদারওয়াইজ কিন্তু সেটা ভুল হয়ে যাবে। কারণ সাপোর্টিং স্টেটমেন্ট মানেই সেটা যে বই থেকে ডিরেক্ট কপি পেস্ট করে তুলে দেওয়া, যেটা কিন্তু আবার কোয়েশ্চেন আনসার লেখার সময় করলে হবে না। কোয়েশ্চেন আনসারে তোমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটুখানি লিখতে হবে, কিন্তু যখন ট্রু ফলসে লিখছো তখন কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটা একদম বই থেকে তুলে ডিটো কপি পেস্ট করে লিখতে হবে। বুঝতে পারছি? সেখানে কিন্তু কেউ নিজের বানিয়ে কোনো এক্সট্রা ওয়ার্ড লিখবে না, বারবার বলছি, তো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট, in her diary, Anne wanted to bring out all kinds of things that lay buried deep in her heart. এটা কি হবে? এটা ট্রু হবে, এটা আমরা কোয়েশ্চেন আনসারও পড়েছি। কেন না, সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, I want to write, but more than that, I want to bring out all kinds of things that lie buried deep in my heart. আমি লিখতে চাই এবং তার সাথে আরেকটা কি চাই না, এই লেখার পাশাপাশি আমার মনের ভেতরে যা ফিলিংস চলছে, যা আমার ভিউজ আছে চারপাশের সোসাইটি নিয়ে, সেগুলোকেও আমি কিন্তু লোকের কাছে তুলে ধরতে চাই। ঠিক আছে, ডায়েরিতে আমি লিখতে চাই। ভাবো একটা বাচ্চা মেয়ে, তার কতদূর মানে মেরিট থাকতে পারে। ঠিক আছে, চলো, এমনি এমনি তো আর বইটা পপুলার হয়নি। Anne seemed to lack everything.
ফলস। কেন ফলস? না দেখো বলছে নো আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং। এক্স্যাক্টলি এই সেন্টেন্সটা তুলে দেবে, হয়ে গেল তোমার আনসার। 2 মার্কস একদম বাঁধা। অ্যান ওয়াজ বর্ন ইন হল্যান্ড, এটা কি ঠিক? একদমই নয়, ফলস। মাই সিস্টার, এবার দেখে নি কে কোথায় জন্মেছে। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্র্যাঙ্কফুর্ট অন মেন। ফ্র্যাঙ্কফুর্টটা কোথায়? ফ্র্যাঙ্কফুর্টটা হচ্ছে জার্মানিতে। I followed on June 12, 1929 and we emigrated to Holland in 1933. তার মানে আমরা বুঝতে পারছি যে ওরা কোথায় জন্মেছে। ওরা জন্মেছে হচ্ছে আমাদের জার্মানিতে জন্মেছে, অ্যান্ড ওরা এমিগ্রেট করেছিল কোথায়? হল্যান্ডে। নেক্সট কোয়েশ্চেন দেখব কি বলছে। অ্যান ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য 4th form in the Jewish secondary school and was admitted in the 4th form, মানে 4th form মানে ধরে রাখো সেই সময় ক্লাস 4, ঠিক আছে? তো 4th form ওটাকে ওভাবে তখন বলা হতো। তো বলছে 4th form in the Jewish secondary school, এটা কি? এটা ফলস। কেন ফলস? দেখে নি আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। ইন 1941 I went with my sister Margot, এটা তোমরা মার্গো স্পেলিংও করতে পারো, আবার মানে সরি মার্গো প্রোনাউন্সিয়েশনও করতে পারো, বা তোমাদের স্পেলিংটা যাতে ঠিক হয় সেটার জন্য মনে মনে মার্গোটও বলতে পারো, ঠিক আছে? বাট অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন আমার মনে হয় হবে এটা মার্গো, ঠিক আছে? টু দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল, শি ইনটু দ্য 4th form অ্যান্ড আই ইনটু দ্য 1st। 4th ফর্মে তার বোন গেছিল, ঠিক আছে? আর সে কোথায় ভর্তি হয়েছিল? 1st ফর্মে, মানে ক্লাস 1-এ। নেক্সট অ্যাক্টিভিটি 9A চলে যাচ্ছে এবার। ফাইন্ড দ্য অ্যান্টনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য প্যারাগ্রাফস মেনশনড ইন দ্য ব্র্যাকেটস। এবারে আমাদের বলেছে কি অ্যান্টনিমস লিখতে হবে। আচ্ছা অ্যান্টনিমস মানে কি? অ্যান্টনিমস মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? সিনোনিম মানে হচ্ছে সিমিলার ওয়ার্ড, অ্যান্টনিম মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড। এই যে সিনোনিম অ্যান্টনিম এই দুটো ওয়ার্ডও কিন্তু একে অপরের অপোজিট। নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখি। ফ্যামিলিয়ার, তো ফ্যামিলিয়ার ওয়ার্ডটা আমরা কোথায় পাচ্ছি? বইয়ের প্যারাগ্রাফ 1-এ পাচ্ছি। তো ফ্যামিলিয়ার, এই যে ওয়ার্ডটা ফ্যামিলিয়ার মানে কি? ফ্যামিলিয়ার মানে হচ্ছে যে খুব পরিচিত বা চেনা। ধরো আমি যদি তোমাদের একটা সেন্টেন্স বলি যে মনে করো তোমাদের মধ্যে কারোর নাম হচ্ছে সৌরভ, ঠিক আছে? সাপোজ, নিশ্চয়ই আছো এমন কেউ সৌরভ যে ক্লাসটা দেখছো। তো সেই সৌরভকে বলছি যে ধরো আমি বললাম যে সৌরভ ইজ ফ্যামিলিয়ার টু মি, তার মানে আমি বোঝাতে চাইলাম যে আমি সৌরভকে খুব চিনি, ঠিক আছে? সৌরভ আমার চেনা পরিচিত, এটাকে বলা হয় ফ্যামিলিয়ার। সো ফ্যামিলিয়ারের অপোজিট কি হতে পারে? ফ্যামিলিয়ারের অপোজিট হতে পারে, এখানে দুটো অপোজিট হতে পারে। তোমরা আনফ্যামিলিয়ারও লিখতে পারো, আবার এক মিনিট চল, এখানে আনফ্যামিলিয়ারও লিখতে পারো, আবার কি লিখতে পারো? অড লিখতে পারো, ঠিক আছে? তোমরা আনফ্যামিলিয়ারও লিখতে পারো, আবার কি লিখতে পারো? অডও লিখতে পারো। নেক্সট ইমাজিনারি। ইমাজিনারি কোথায় বলছে? না ইমাজিনারি বলছে প্যারাগ্রাফ 2-তে রয়েছে। ইমাজিনারি কথাটার মানে কি? ইমাজিনারি কথাটার মানে হচ্ছে যে যেটা খুব কাল্পনিক, ঠিক আছে? কাল্পনিক, যে ধরো আমি বললাম যে দিস ইজ অ্যান ইমাজিনারি স্টোরি, তার মানে এটা একটা কাল্পনিক গল্প। তাহলে ইমাজিনারির অপোজিট বা অ্যান্টনিম কি হতে পারে? ইমাজিনারির অপোজিট হতে পারে রিয়েল বা আসল, ঠিক আছে? নেক্সট বলছে ইনসাইড। ইনসাইড মানে কি? ইনসাইড তো জানোই, ইনসাইড মানে ধরো আমি বললাম গো ইনসাইড, মানে ভিতরে যাও, ইনসাইড মানে ভিতরে। তাহলে ইনসাইডের অপোজিট হতে পারে একদম মানে খুবই ইজি আউটসাইড, হলো। নেক্সট হেট। হেট তো আমরা জানি, হেট মানে কি? হেট মানে হচ্ছে আই হেট ইউ, ঘৃণা করা। তাহলে হেট হবে কি? লাভ, অবভিয়াসলি। নেক্সট হচ্ছে হ্যাপি। হ্যাপি কি হবে? হ্যাপি মানে সুখী, তাহলে হ্যাপি স্যাড। নেক্সট পাস্ট। পাস্ট মানে কি? পাস্ট মানে তোমরা টেন্স পড়েছো তো, তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে পাস্ট মানে হচ্ছে অতীত, তাহলে তার যে অপোজিট হবে কি? প্রেজেন্ট। বোঝা গেল? চল এবার নেক্সট সেগমেন্টে যাই। বলছে অ্যাক্টিভিটি 10 ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। সেই যে ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো দিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা এরকম রয়েছে এবং এই যে আমাদের ব্র্যাকেটসে কিছু ওয়ার্ডস আছে সেই ওয়ার্ডসগুলো দিয়ে আমাদের
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, ঠিক আছে? তো দেখি আমাদের ফার্স্টটা বলছে কি উই শুড ট্রাই টু ড্যাশ আওয়ার অ্যাঙ্গার। আমাদের অ্যাঙ্গার মানে কি? অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ। আমাদের রাগটাকে কি করা উচিত? সিরিজ হতে পারে, মানে সারি হবে না। স্টাবর্ন হবে। স্টাবর্ন মানে কি? স্টাবর্ন মানে হচ্ছে জেদি বা একগুঁয়ে, তাকে বলে স্টাবর্ন। কন্ট্রোল, রিসেস। রিসেস মানে কি? রিসেস মানে মানে যেটা ব্রেক। আর টেরিফিক মানে ভয়ঙ্কর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একমাত্র এই ওয়ার্ডটাই কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে। কি হবে তাহলে আনসার? কন্ট্রোল। উই শুড ট্রাই টু কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার। আমাদের রাগটাকে কন্ট্রোল করা উচিত। নেক্সট, মারাদোনা ওয়াজ আ ড্যাশ ফুটবলার। মারাদোনা আমাদের কিরকম ফুটবলার ছিলেন? তো এই যে যতগুলো ওয়ার্ডস আছে বললাম, তার মধ্যে থেকে দেখো সিরিজ হচ্ছে না, স্টাবর্ন তো হবেই না, কন্ট্রোল হবে না, রিসেস হবে না, টেরিফিক। কি হবে? টেরিফিক। টেরিফিক মানে ভয়ঙ্কর। এখানে টেরিফিক মানে খুব মানে ভয়ঙ্কর ব্যাপারটা বোঝাচ্ছে না, এখানে টেরিফিক ফুটবলার মানে বোঝাতে চাইছে যে মারাত্মক। আমরা বলি না আরে ভাই ও তো মারাত্মক খেলে, তার মানে কি? মানে সে দারুণ খেলে। সেই জন্যই এখানে টেরিফিক ফুটবলার কথাটাকে ইউজ করা হচ্ছে। রাহুল ইজ আ ড্যাশ বয়। রাহুল কিরকম ছেলে? রাহুল এখানে তার মানে এখানে ছেলেটার ক্যারেক্টারিস্টিক কোয়ালিটির কিছু দিয়ে আমাদের ফিল আপ করতে হবে এখানে। তাহলে এটা কি করা যেতে পারে? সিরিজ হবে না, কন্ট্রোল হবে না, রিসেস হবে না, টেরিফিক হবে না, কি হবে? স্টাবর্ন। STUBBORN, স্টাবর্ন। স্টাবর্ন মানে কি? জেদি। রাহুল খুব জেদি একটা বাচ্চা, একটা ছেলে। নেক্সট, উই টুক আওয়ার লাঞ্চ ডিউরিং দ্য। আমরা আমাদের লাঞ্চটা করেছি কখন? এটা আমরা বুঝতেই পারছি। রিসেস মানে হচ্ছে টিফিন ব্রেক। রিসেস দেখবে তোমাদের ডায়েরিতে অনেক সময় লেখা থাকে, যেখানে রুটিনের পেজটা থাকে, যেখানে টিফিন ব্রেকটা আমরা বলি, সেখানে দেখবে লেখা থাকবে রিসেস। তো সেই রিসেস হচ্ছে আমাদের এখানে হবে লাঞ্চ ডিউরিং দ্য রিসেস। হি ড্রিউ আ ড্যাশ অফ পিকচার্স। সে একটা মানে পিকচার্স এঁকেছে। কিরকম পিকচার্স এঁকেছে? তাহলে এখানে যদি বাকি থাকলো আমাদের কি? সিরিজ, তাই তো? হ্যাঁ, সিরিজই বাকি রয়েছে। তাহলে হি ড্রিউ আ সিরিজ অফ পিকচার মানে সে একটা পিকচারের সারি এঁকেছে, মানে মানে এক সারি ছবি এঁকেছে, মানে অনেকগুলো। ঠিক আছে, এটাই বোঝাতে চাওয়া হচ্ছে। এবার আমাদের এই সেকশনটা হয়ে গেল। এবার নেক্সট সেকশনে দেখি আমাদের গ্রামারের কি রয়েছে। গ্রামারে রয়েছে অ্যাক্টিভিটি 12-এ পুট অ্যান অ্যাপোস্ট্রফ ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস টু মেক পজেসিভ। এটা বুঝতে হবে। পজেসিভ কথাটার মানে কি? পজেসিভ কথাটার মানে হচ্ছে পজেশন। ঠিক আছে, আমরা বলি না যে ধরো আমি বললাম রহিমস বুক। কি বললাম? রহিমস বুক। এর মানে কি? রহিমের বই। আমরা বলি না যে অ্যাপোস্ট্রফি এস দেওয়া মানে তার, ওর, র বোঝায়। এক্স্যাক্টলি সেটাকেই বলা হয় অ্যাপোস্ট্রফি, এবং সেটা হচ্ছে পজেসিভ ইন্ডিকেট করে, বা পজেশন মানে তার দখলে রয়েছে। তো সেরকমই কিছু রয়েছে। ধরো এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এখানে অ্যাপোস্ট্রফিটা ঠিক এক্স্যাক্টলি কোন প্লেসে হবে সেটা মেনশন করে দেওয়া নেই, সেইটা আমাদের বার করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট ওয়্যার দিস অ্যাপোস্ট্রফি উইল বি। ঠিক আছে, চলো। রবিস ফাদার ইজ আ ডক্টর। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি রাভিস বলে কোনো কথা হয় না, তাহলে এক্স্যাক্টলি এটা কি হয়ে যাবে? রবি অ্যাপোস্ট্রফি এস। বুঝলে কি বুঝলে না দেখো, রবিস ফাদার ইজ আ ডক্টর, একজন তার ডক্টর ছিলেন। নেক্সট, নীলা ওয়ান্টস রিয়ার্স পেন, মানে নীলা চায় রিয়ার পেন। তার মানে কি রিয়ার্সটা রয়েছে এইখানে, এই জায়গাটা অ্যাপোস্ট্রফি হবে। তাহলে এটা কি হবে? এটা হবে না, এটাই কারেক্ট আনসার। নেক্সট, তেন্ডুলকার ইজ ইন্ডিয়াস প্রাইড, ভারতের গর্ব, মানে অ্যাপোস্ট্রফি আসবে এই জায়গাটাতে। তাহলে কি হবে? ইন্ডিয়াস প্রাইড। নেক্সট, সুনীলস অ্যান্ড রহিমস বাইসাইকেলস আর নিউ, মানে সুনীলের আর রহিমের দুজনেরই বাইসাইকেল হচ্ছে নতুন। তাহলে এই দুটো জায়গাতেই অ্যাপোস্ট্রফি আসবে তো, তাই না? তাহলে এটা কি হবে? সুনীলস, আর এটা হয়ে যাবে রহিমস, তাই তো? হয়ে গেল। নেক্সট, রাজুস ব্রাদার লিভস ইন দ্য বয়েজ হোস্টেল। দেখো এইখানে একটা
আমাদের মজা রয়েছে, একটু বুঝতে হবে জায়গাটা। রাজুস ব্রাদার লিভস ইন দ্য বয়েজ হস্টেল, এখানে আমাদের দুটো জায়গাতে অ্যাপস্ট্রফি আসবে। কোন দুটো জায়গা? আগে আমি বাংলায় ভাববো। রাজুস ব্রাদার মানে রাজুর ভাই, তার মানে এই জায়গাটাতে একটা অ্যাপস্ট্রফি আসবে। আবার এখানে বলছে বয়েজ হস্টেল মানে ছেলেদের হস্টেল, এই জায়গাটাতে বয়েজে একটা অ্যাপস্ট্রফি আসবে। এবার এই দুটো অ্যাপস্ট্রফি কি সেম ভাবে আসবে? না, সেটা আমরা দেখব কিভাবে আসবে। দেখো রাজুস ব্রাদার মানে কি? মানে রাজুর ভাই, তাই তো? রাজুস ব্রাদার, রাজুর ভাই। তাহলে রাজুর ভাই যখন বলছি তখন আমি রাজুর পরে অ্যাপস্ট্রফি দিয়ে তারপরে এস লিখছি, রাজু একজন। এবার এখানে কি বলছে দেখো, বয়েজ হস্টেল। বয়েজ হস্টেল মানে কি? মানে ছেলেদের হস্টেল। হস্টেলে কোনো একটা ছেলে থাকে না, তাই তো? হস্টেলে অনেকগুলো ছেলে থাকে। তাহলে যখন এরকম বয়েজ হস্টেল, বয়েজ স্কুল, বয়েজ ক্লাব এই ধরনের একটা গ্রুপস বোঝাবে, গ্রুপের অ্যাপস্ট্রফি, তখন কিন্তু আমরা এই বয়ের পরে অ্যাপস্ট্রফি দেব না। আমরা কিভাবে দেব? আমরা এস এর পরে অ্যাপস্ট্রফি দেব। বোঝা গেল কি? ধরো আমি বললাম যে বয়েজ হস্টেল, আচ্ছা ধরো আমি বললাম যে ইট ইজ দ্য বয়েজ শার্ট, ঠিক আছে? ইট ইজ দ্যাট বয়েজ শার্ট, মানে সেই ছেলেটার জামা, তখন কিন্তু হয়ে যেত এইখানে অ্যাপস্ট্রফি। এবার যখন আমি বলছি দিস ইজ আ বয়েজ হস্টেল, দ্যাট মিনস আই মিন টু সে যে এখানে বয়েজরাই শুধুমাত্র থাকে, অনেকে সমষ্টি থাকে। তাহলে এই সমষ্টি বোঝালে সবসময় জানবে এস এর পরে খালি অ্যাপস্ট্রফি চিহ্নটা হয়, তারপরে কিন্তু আর অ্যাপস্ট্রফি হবে না। তার মানে এটা হয়ে যাবে কি, এইখানটা অ্যাপস্ট্রফি হয়ে যাবে এস এর পরে। বোঝা গেল কি? এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অনেকেই তোমরা ভুল করবে, সেই জন্য আমি এটাকে বুঝিয়ে দিলাম। ভালো করে দেখে নাও, লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও। নেক্সট আমাদের বলেছে যে পুট অ্যান অ্যাপস্ট্রফ ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস টু মেক কন্ট্রাক্টেড ভার্ব ফর্মস। এটাও বুঝতে হবে। দেখো কন্ট্রাক্টেড ভার্ব ফর্ম মানে কি? কন্ট্রাক্টেড ভার্ব ফর্ম মানে হচ্ছে যে মানে ছোট ভার্ব ফর্ম, সেটা দেখি। এখানে অ্যাপস্ট্রফিটা দিয়ে আবার কন্ট্রাক্টেড ভার্ব ফর্ম করতে হবে। আই অ্যাম রাইটিং আ লেটার নাও, ঠিক আছে? আই অ্যাম রাইটিং আ লেটার নাও। তাহলে এখানে আমরা কন্ট্রাক্টেড কি করে করতে পারি? দেখো আনসারটা। আচ্ছা আমি ইঙ্কটা একটু চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধে হবে। আই অ্যাম কে আমরা কিভাবে লিখতে পারি? আই অ্যাম কে আমরা লিখতে পারি আই অ্যাপস্ট্রফি এম। আই এম রাইটিং আ লেটার। তো এইভাবে কিন্তু আমরা কন্ট্রাক্টেড ভার্ব ফর্ম করতে পারি পুটিং অ্যান অ্যাপস্ট্রফ। আই এম রাইটিং আ লেটার নাও। নেক্সট, ইউ আর আ গুড বয়। তাহলে আই এম যদি আই অ্যাপস্ট্রফি এম হতে পারে, তাহলে ইউ আরটা কি করে হবে বলো তো? ইউ অ্যাপস্ট্রফ আর এ আর ই আ গুড বয়, তাই নাকি? নেক্সট, শি ইজ ড্রয়িং আ পিকচার। তো সে একটা ছবি আঁকছিল, তাহলে কি করে হবে এটা? শি লিখে অ্যাপস্ট্রফি দেব, এস দেব। বুঝলে? বুঝলে কি বুঝলে না বলে দাও। শি ইজ ড্রয়িং আ পিকচার, ঠিক আছে? তাহলে নেক্সট দেখি আমরা, হি উড হ্যাভ ডান ইট। হি উড হ্যাভ ডান ইট। তাহলে এখানে আমাদের অ্যাপস্ট্রফিটা আনতে হবে এই উড হ্যাভ এর জায়গাটাতে। তাহলে কি হবে? হি হ্যাভ এর এইচ এ এটা উঠিয়ে জাস্ট ভিটা আনবো অ্যাপস্ট্রফির পরে। হি উড হ্যাভ ডান ইট, ঠিক আছে? নেক্সট, দে হ্যাভ গন টু স্কুল। এইখানে অ্যাপস্ট্রফিটা আসবে দে অ্যাপস্ট্রফি ভিই, গন টু স্কুল। দে হ্যাভ গন টু স্কুল।
এবারে আমরা চলে যাচ্ছি যে ফিল ইন অ্যাক্টিভিটি 13-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ প্রোনাউন্স গিভেন বিলো। এখানে আবার পজেসিভ প্রোনাউন্স দিয়ে আমাদের করতে হবে। পজেসিভ প্রোনাউন কোনগুলো? পজেসিভ প্রোনাউন হচ্ছে যে যেটা মানে যেটা আমার দখলে রয়েছে, পজেশনে রয়েছে সেটা। দেখি, দিস পিকচার ইজ আওয়ার্স, মাইন, দেয়ার্স, ইয়োর্স অর হার্স। তাহলে এটা কি হবে বলো তো? তাহলে দিস পিকচার ইজ মাইন। নেক্সট, আই ফাউন্ড সীমাস বুক বাট আই কুডন্ট ফাইন্ড। আমি সীমার বইটা পেয়েছি বাট আমি পাইনি, যেটা সেটা হয়ে যাবে কি হবে? মাইনটা হয়ে গেছে। আই ফাউন্ড সীমাস বুক বাট আই কুডন্ট ফাইন্ড আওয়ার্স। আর সবসময় মনে রাখবে যে পজেসিভ প্রোনাউনের লাস্টে এস আসবে, ঠিক আছে? অ্যাপস্ট্রফি এস নয়, কিন্তু অনলি এস। নেক্সট, অল দ্য এসেস ওয়্যার গুড। অল দ্য এসেস ওয়্যার গুড বাট, অল দ্য এসেস ওয়্যার সবকটা প্রবন্ধই ভালো, বাট এখানে কি হবে? yours was the best, কিন্তু তোমারটা ছিল সব থেকে বেস্ট। your photos are good full stop dash are terrible। তাহলে এটা কি হবে? your photos are good hers are terrible, মানে কিন্তু তারটা, সেই মেয়েটিরটা ভয়ঙ্কর। নেক্সট, রীতা অ্যান্ড মোহন ডোন্ট লাইক ইয়োর কার। ডু ইউ লাইক? রীতা অ্যান্ড মোহন ডোন্ট লাইক ইউ, তোমার গাড়িটা পছন্দ করে না। ডু ইউ লাইক দেয়ার্স, তুমি কি তাদেরটা পছন্দ করো? এইটা হয়ে যাবে আমাদের ইয়েটা। নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 13B, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ অ্যাডজেক্টিভস। এবার আবার পজেসিভ অ্যাডজেক্টিভস। পজেসিভ অ্যাডজেক্টিভস আর পজেসিভ প্রোনাউনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, সেটা হয়তো আজকের এই ছোট ক্লাসে আমি ডিসকাস করতে পারবো না সেভাবে। যদি কখনো গ্রামারের এই চ্যাপ্টারটার উপর তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি, তখন আমি সেখানে ইচ অ্যান্ড এভরি রুল, ইচ অ্যান্ড এভরি এক্সাম্পল আই উইল ডিসকাস উইথ ইউ। ঠিক আছে, চলো এটা আমরা দেখে নিই। দিস ইজ ড্যাশ বুক, এটা হলো সেই বই। এটা কি হবে? দিস ইজ মাই বুক। নেক্সট, আই লাইক ড্যাশ নিউ পেন। আই লাইক your new pen। নেক্সট, দ্য ডগ ইজ লিকিং। এটা তো একদম ইটসই হবে, কারণ যেহেতু ডগ হিউম্যান নয়, তো সেই জন্য এখানে ইটস দিয়ে বলা হচ্ছে। দ্য ডগ লিকিং ইটস প। আচ্ছা, এই প কথাটার মানে জানো তো? প মানে হচ্ছে থাবা, হাতের যে থাবা সেটাকে বলে প। নেক্সট, উই হ্যাভ সোল্ড ড্যাশ হাউস। উই হ্যাভ সোল্ড, আমরা বিক্রি করে দিয়েছি আমাদের বাড়ি। নেক্সট, দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড। দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড, এখানে কি বাকি আছে? এখানে বাকি আছে, বাকি সবই হয়ে গেছে দেয়ার। স্টুডেন্টরা তাদের টিচারকে থ্যাংক ইউ জানাচ্ছে। তো এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 14-এ। আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। বি কেয়ারফুল, all the sentences do not have participle adjective। তো পার্টিসিপল অ্যাডজেক্টিভ মানে হচ্ছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তো ভার্বের সঙ্গে যখন ইডি, ইএন, আইএনজি এগুলো অ্যাড করলে সেটা একটা অ্যাডজেক্টিভে কনভার্টেড হয়ে যায়, তখন সেটাকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তো এটার ক্ষেত্রে আমি বলবো যে আরো ডিটেইলে ডিসকাস করা যায়, বাট নট ইন দিস ক্লাস বিকজ টাইম ইজ ভেরি শর্ট। চলো, আ বার্কিং ডগ সেলডম বাইটস। তাহলে এখানে কি হবে বলো তো? আ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা একটা প্রোভার্ব। এর মানেটা কি? বার্কিং ডগ মানে চিৎকার করতে থাকা কুকুর সবসময় কামড়ায় না, ঠিক আছে? বা সেলডম বাইট, সেলডম মানে কদাচিৎ। তাহলে এখানে আমাদের পার্টিসিপাল অ্যাডজেক্টিভটা হয়ে যাবে বার্কিং, ঠিক আছে? এখানে পার্টিসিপাল অ্যাডজেক্টিভটা হয়ে যাবে আমাদের বার্কিং। নেক্সট, দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি। এখানে কিন্তু বার্কিং হবে না পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। কেন নয়? কেননা এখানে বার্কিংটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, আর এখানে কিন্তু বার্কিংটা অ্যাডজেক্টিভ। এটা মাথায় রাখতে হবে, এই যে ডিফারেন্সটা এটা বুঝতে হবে। নেক্সট, ও আচ্ছা, এটার মানে হচ্ছে এখানে এই সেন্টেন্সটায় নো
পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এখানে কোনো পার্টিসিপল অ্যাডজেক্টিভ নেই, কারণ আমাদের কোয়েশ্চেনে বলেই দেওয়া আছে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ মানে দেয়ার আর সাম সেন্টেন্সেস which do not contain any participle adjective. Mathematics is an interesting subject. এখানে আমাদের যে পার্টিসিপল অ্যাডজেক্টিভটা হবে সেটা হচ্ছে ইন্টারেস্টিং, এটা হবে আনসার। ঠিক আছে, কেন না ইন্টারেস্ট থেকে আইএনজি অ্যাড করে ইন্টারেস্টিং করা হয়েছে, এটা একটা ভার্বকে আইএনজি অ্যাড করে অ্যাডজেক্টিভ করে দেওয়া হয়েছে। It was an amusing story, same like interesting, amuse থেকে আসছে amusing, participle adjective. The teacher was instructing his students, এখানে কোনো adjectives নেই, এটা পুরোটাই হচ্ছে আমাদের verb, so no participle adjective. Next, activity 16 এ কি বলছে দেখো, fill in the blanks with the appropriate forms of the verbs given in brackets. কি বলছে, appropriate forms of the verbs দিয়ে এটাকে আমাদের fill up করতে হবে। তো দেখা যাক, মানে এটা অ্যাকচুয়ালি তোমাদের টেন্সের কোয়েশ্চেন, ঠিক আছে, যখনই বলবে এরকম fill in the blanks with the appropriate forms of the verbs, ধরে নেবে, বুঝেই নেবে যে এটা হচ্ছে আমাদের টেন্সের কোয়েশ্চেন। চলো, I dash see you tomorrow. তো টুমরো আমরা জানি যে টেন্সের কোয়েশ্চেনে সব সময় প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকে, একটা ইন্ডিকেটর থাকে। নাও ইন্ডিকেটর মানে হচ্ছে which indicates which with the sentence is in which tense, সেটাই হচ্ছে তার ইন্ডিকেটর। তাহলে টুমরো মানে আমরা কি বুঝতে পারছি বলো তো, টুমরো মানে আমরা বুঝতে পারছি আগামীকাল, তাহলে আগামীকাল মানে ফিউচার টেন্স, তাহলে এটা কি হবে, I will or shall। এখানে শ্যালও হতে পারে, উইলও হতে পারে, কারণ আমরা জানি যে মডার্ন ইংলিশে এখন আই এর পর উইলই জেনারেলি লেখা হয়, বাট তোমরা কেউ শ্যালও লিখতে পারো, উইলও লিখতে পারো। The students dash write a summary. The students dash write a summary. তাহলে এটা কি হবে, এটাকে তোমরা একটা কাজ করতে পারো, এটা তোমরা কন্টিনিউয়াস টেন্সে করতে পারো। কিভাবে, আর রাইটিং, দ্য স্টুডেন্টস আর রাইটিং আ সামারি, স্টুডেন্টরা সামারি লিখছে। নেক্সট, আলী ড্যাশ, আচ্ছা এখানে তোমরা আর রাইটিংও কিন্তু করতে পারো, আবার ওয়্যারও করতে পারো, কারণ এই সেন্টেন্সটা এক্স্যাক্টলি আমার পাস্টে রয়েছে না প্রেজেন্টে রয়েছে সেটা আলাদা করে মেনশন করা নেই, তো সে মানে আমরা বুঝতে পারছি না যতটুকু দেওয়া আছে তার বেসিসে, সো দ্যাটস ওয়াই আরও হতে পারে, ওয়্যারও হতে পারে। নেক্সট, আলী ড্যাশ রেড দিস বুক সিন্স মর্নিং, এখানে কিন্তু ইন্ডিকেটর রয়েছে, কি ইন্ডিকেটর রয়েছে দেখো, সিন্স মর্নিং। সিন্স মর্নিং মানে কি, সকাল থেকে, তাহলে সিন্স ফর এগুলো দিয়ে যদি কোনো টাইম পিরিয়ড ডিনোট করা থাকে, আমরা কি পড়েছিলাম টেন্সে, না সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে এটা কি হবে, আলীকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা আমি নিচে লিখছি, এখানে জায়গা ধরবে না বলে, আলীকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, হ্যাজ হবে, তারপর একটা বিন আসবে, তারপর রিড এর সাথে আইএনজি অ্যাড হবে, বুঝে গেল, হয়ে গেল আনসার। আলী হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং। সব সময় যখনই তোমরা টেন্স করবে, সেন্টেন্সটা মানে সেন্টেন্সের যেটুকু পোর্শন দেওয়া থাকবে সেখানে দেখবে একটা না একটা ইন্ডিকেটর তোমরা পেয়েই যাবে, ঠিক আছে। দেখো, মোস্ট অফ দ্য সেন্টেন্সেস কন্টেন ইন্ডিকেটর। দেখো, আই ড্যাশ ফিনিশ মাই ওয়ার্ক ওয়েন মুক্তা কেম টু সি মি, এটা এই পার্টিকুলার এই টাইপ অফ সেন্টেন্সে অনেকে তোমরা ভুল করো। এটা বলো তো কিসের এক্সাম্পল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। কেন পাস্ট পারফেক্ট টেন্স, না আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্স আমরা তাকেই বলি যেটা হচ্ছে দুটো কাজই কখন হয়েছে না পাস্টে হয়েছে, অ্যান্ড তার মধ্যে একটা কাজ আগের কাজটার থেকে আরো আগে হয়েছে, ঠিক আছে, মানে পাস্ট মোর পাস্ট, ঠিক আছে। তো এই যেটা আগে হয়, তো এখান থেকে একটা পপুলার এক্সাম্পল তোমরা পড়েছো যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, মানে ডক্টর আসার আগেই রোগীটি মারা গেল। তার মানে রোগী দুটো কাজই আগে হয়েছে, মানে অতীতের কাজ, কিন্তু দুটো কাজের মধ্যে ডক্টরটা আগে মারা গেছে, সরি মাই মিস্টেক, পেশেন্টটা আগে মারা গেছে। তো পেশেন্ট যখন আগে মারা গেছে তাই জন্য সেই যে সেকশনটা সেখানে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স, অ্যান্ড যে বাকি সেকশনটা সেখানে হয়ে যাবে কি সিম্পল পাস্ট।
তো এক্স্যাক্টলি সেখানে আমরা দেখি, দেখো বলছে আই ড্যাশ ফিনিশ মাই ওয়ার্ক ওয়েন মুক্তা কেম টু সি মি। তাহলে আমি কাজটা করেছিলাম যখন ওয়েন মুক্তা কেম টু সি মি, যখন মুক্তা আমাকে দেখতে এসছিল, তাই তো? তাহলে এইখান থেকে একটা হচ্ছে একটা পার্ট, এখান থেকে একটা হচ্ছে আরেকটা পার্ট। তাহলে এই দুটো সেকশনের মধ্যে ওয়েন মুক্তাকে মানে মুক্তা কেম টু সি মি, এবার আমরা দেখো এখানে একটা পোর্শন কি রয়েছে, কেম রয়েছে। তাহলে কেম মানে কি, সিম্পল পাস্টে রয়েছে, তাই তো? কেম মানে সিম্পল পাস্টে রয়েছে। তাহলে এটা যদি সিম্পল পাস্টে থাকে তাহলে আমাদের যে রিমেইনিং পোর্শনটা সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্টে। তাহলে পাস্ট পারফেক্ট এটা হলে কি হবে, আমি একটু ইঙ্কটা চেঞ্জ করে নিই, সুবিধা হবে তোমাদের। তাহলে এটা কি হয়ে যাবে, হ্যাড ফিনিশড, মানে শেষ হয়েছে আর কি। When I visited her, she dash sing. এখানে দেখো একটা ব্যাপার হচ্ছে, এটা কন্টিনিউয়াস টেন্সে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কেন না, when I visited her, এবার তোমরা তো এখানে বলতে পারো যে স্যার এখানে তো দুটো, এখানেও তো পাস্ট পারফেক্টের মতন দুটো অ্যাকশন হয়েছে, তাহলে এটা কেন কন্টিনিউয়াস টেন্স হবে? না, এটা কন্টিনিউয়াস টেন্স হবে সেই কারণেই যে এখানে দেখো সিং রয়েছে, সিং ভার্বটাকে একটা কন্টিনিউ ফর্মে রয়েছে, কন্টিনিউ, গান গাইছে। আমি যখন তাকে ভিজিট করেছিলাম সে তখন গান গাইছিল, ঠিক আছে? when I visited her she was singing। বোঝা গেল? এই জায়গাটা কিন্তু একটু ভালো করে আমাদের দেখতে হবে। he told me that his mother dash be ill for 6 days। আচ্ছা, এখানে বি কথাটার মানে কি? এখানে বি কথাটার মানে হচ্ছে বি ভার্ব, এখানে বি কথাটার মানে হচ্ছে বি ভার্ব। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে যদি বি ভার্ব হতে পারে তাহলে মানে হি টোল্ড মি দ্যাট হিজ মাদার ইল ফর 6 days, ঠিক আছে? তাহলে এখানে বি ভার্ব যদি এখানে হয় মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার হতে পারে বা হ্যাভ হ্যাজ হতে পারে, সেগুলো হতে পারে। তাহলে যদি আমি ধরে নিই এখানে যে ওয়াজ, ঠিক আছে, ওয়াজ ইল, কিন্তু এখানে তো ওয়াজ হবে না। কেন ওয়াজ হবে না? না, এখানে ফর 6 days রয়েছে। দেখো এখানে এটা কি ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে আমাদের পারফেক্ট টেন্স, বা সরি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি এটা হয় তাহলে হয়ে যাবে এটা কি না, হ্যাড বিন ইল, ঠিক আছে? তো ওয়াজের মানে ওয়াজ, এটা তোমরা জানো তো যে এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট, তার পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার, আর তার মানে পারফেক্ট হচ্ছে মানে পারফেক্ট হচ্ছে মানে পারফেক্ট ফর্ম V1 V2 V3, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, এর ফর্ম কিন্তু বিন। এটা মাথায় রাখবে সবসময় এটা মাথায় রাখবে। V1 বি ভার্বের মানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে am is are, পাস্ট ফর্ম হচ্ছে was were, আর পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এটা পার্টিসিপল হবে, এটা বলতে ভুল করেছি, পার্টিসিপল হবে। তাহলে এটা হয়ে যাবে বিন। তাহলে এটা কি হয়ে যাবে, হি টোল্ড মি দ্যাট হিজ মাদার হ্যাড বিন ইল। আর এই পার্টিসিপল ফর্মটা কখন হয়, যখন আমরা ওই থার্ড ফর্ম করি, পারফেক্ট টেন্সে যখন করি। নেক্সট, হি ড্যাশ কাম হিয়ার টুমরো। আবার সেই দেখো এখানে টুমরো রয়েছে। তো টুমরো মানে কি ইন্ডিকেট করছে না, টুমরো মানে ইন্ডিকেট করছে আমাদের আগামীকাল। তার মানে আগামীকাল যদি আমি বলি তাহলে এটা অবভিয়াসলি চোখ কান নাক বুঝে কি হয়ে যাবে, উইল কাম, ঠিক আছে? উইল কাম হয়ে যাবে। নেক্সট, আই ড্যাশ লিভ ইন কলকাতা ফর 5 years। আবারও একটা ইন্ডিকেটর, ফর 5 years। ফর 5 years মানে কি? ফর 5 years মানে হচ্ছে 5 বছর ধরে। আমি 5 বছর ধরে কলকাতায় বাস করছি। কাজটা অতীতে শুরু হয়েছে, এখনো কন্টিনিউ হচ্ছে, যারা কনসেপ্টটা তো তোমরা জানোই। তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কাজটা এখনো শেষ হয়নি। তাহলে এটা কি হয়ে যাবে, হ্যাভ বিন লিভিং। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের জায়গাগুলো আমরা আজকে ডিসকাস করলাম। এই চ্যাপ্টার থেকে যত রকম কোয়েশ্চেন্স হতে পারে, এমসিকিউ, এসএকিউ, তার সাথে গ্রামার পোর্শনটাও আমরা টেক্সচুয়াল গ্রামার ডিসকাস করে দিলাম যতটুকু এই ক্লাসের মধ্যে ধরানো যায়।
গ্রামার করলে তো অনেকটাই করানো যায়, কিন্তু সেটার জন্য উই নিড এ সেপারেট ক্লাস। একটুকু ক্লাসের মধ্যে এতটা হয় না। তবু আমি চেষ্টা করেছি যেই কনসেপ্টগুলো না বুঝলেই কোয়েশ্চেনগুলো ক্লিয়ার করা যাবে না, সেই কনসেপ্টগুলোকে আমি করে দিয়েছি একটু একটু করে। তো কেমন লাগলো আজকের ক্লাস জানিও আমাদের। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ক্লাস নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো। বাই।